নতুন প্রাণ সৃষ্টি হলো জননের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই যৌন জননকারী জীবের দেহে সৃষ্টি হয় ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টির বীজ বা গ্যামেট। এই গ্যামেট সৃষ্টির পদ্ধতিকে আমরা বলি গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস আবার দু রকমের হয়। পুরুষ দেহের শুক্রাশয় শুক্রাণু অর্থাৎ পুংগ্যামেট সৃষ্টির পদ্ধতিকে বলে স্পার্মাটোজেনেসিস, আর স্ত্রী দেহে ডিম্বাশয় ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট সৃষ্টির পদ্ধতিকে বলে উজেনেসিস। তবে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া। এই স্পার্মাটোজেনেসিস কথাটা তৈরি হয়েছে স্পার্মাটো বা স্পার্মা, যার অর্থ বীজ, এবং জেনেসিস অর্থাৎ উৎপাদন, এই দুটি শব্দ নিয়ে। তাই তোমরা বুঝতেই পারছো যে পুরুষ দেহের শুক্রাশয়ের ভিতর যে ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে শুক্রাণু তৈরি হয় তাকেই বলে স্পার্মাটোজেনেসিস। তাহলে চলো প্রথমেই দেখে নিই এই প্রক্রিয়াটি কোথায় ঘটে। পুরুষ দেহে শুক্রাশয়ের ভিতরে রয়েছে টেস্টিকিউলার লোবিউল। এরই ভিতরে রয়েছে শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিল। এখানেই শুরু হয় শুক্রাণু উৎপাদন। এবার আমরা জেনে নেব শুক্রাণু উৎপাদন কখন শুরু হয় এবং এই প্রক্রিয়া শেষ হতেই বা কত সময় লাগে। একজন পুরুষের যখন 13 থেকে 14 বছর বয়স, মানে বয়ঃসন্ধিকালে স্পার্মাটোজেনেসিস শুরু হয় এবং তা বৃদ্ধ বয়স পর্যন্ত চলতে থাকে। তবে 30 থেকে 35 বছর বয়সে এই প্রক্রিয়ার হার সবচেয়ে বেশি হয়। একবার স্পার্মাটোজেনেসিস পদ্ধতি সম্পূর্ণ হতে সময় লাগে 65 থেকে 75 দিন। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন প্রায় 120 মিলিয়ন শুক্রাণু উৎপাদন করে। এবার চলো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি কিভাবে হয় সেটা দেখে নিই। এই পদ্ধতিটি দুটি ধাপে সম্পন্ন হয়। সেগুলো কি কি? প্রথমটি হলো স্পার্মাটোসাইটোজেনেসিস এবং দ্বিতীয়টি হলো স্পার্মিওজেনেসিস। স্পার্মাটোসাইটোজেনেসিসকে আবার 3 ভাগে ভাগ করা যায়: সংখ্যা বৃদ্ধি দশা, বৃদ্ধি দশা এবং পরিণতি দশা। শুক্রাণু উৎপাদক নালিকার পরিধির দিকে থাকে আদি জার্ম কোষ, যারা হলো ডিপ্লয়েড প্রকৃতির। এই কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অনেক স্পার্মাটোগোনিয়াম বা শুক্রাণু মাতৃকোষ সৃষ্টি করে। এরাও ডিপ্লয়েড প্রকৃতির। এই দশায় অনেকগুলি স্পার্মাটোগোনিয়াম সৃষ্টি হয় বলে একে সংখ্যা বৃদ্ধি দশা বলে। কাজের উপর ভিত্তি করে এই কোষগুলিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: টাইপ এ এবং টাইপ বি। টাইপ এ স্পার্মাটোগোনিয়াগুলো স্টেম কোষ হিসেবে কাজ করে, আর বি স্পার্মাটোগোনিয়া কোষগুলি পুষ্টি পদার্থ সঞ্চয় করে ও আকৃতিতে বড় হয়। একে তখন বলা হয় প্রাথমিক পরশুক্রাণু বা প্রাইমারি স্পার্মাটোসাইট। এরাও ডিপ্লয়েড প্রকৃতির হয়। বি স্পার্মাটোগোনিয়াগুলো এ সময় আকারে বৃদ্ধি পায়, তাই জন্য এই দশাকে বৃদ্ধি দশা বলা হয়ে থাকে। পরবর্তী ধাপে এই প্রাথমিক স্পার্মাটোসাইট মিওসিস 1 পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করে। আমরা যদি এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটের জেনেটিক স্ট্রাকচার দেখি তাহলে দেখব যে এটি 2 রকমের হয়: 22টি অটোজোম ও 1টি এক্স ক্রোমোজোম যুক্ত সেকেন্ডারি স্পার্মাটোসাইট, আর 22টি অটোজোম ও 1টি ওয়াই ক্রোমোজোম যুক্ত সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিওসিস 2 বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড তৈরি করে। এইভাবে স্পার্মাটোসাইটোজেনেসিস পদ্ধতিটি 3টি ধাপে সম্পন্ন হয়। এরপর শুরু হয়
স্পার্মিওজেনেসিস পদ্ধতি, যে প্রক্রিয়ায় স্পার্মাটিডগুলি ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে সার্টোলি কোষ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়াতে পরিণত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে। এই পদ্ধতিতে স্পার্মাটিডে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই, যেমন ধরো নিউক্লিয়াসের গোলাকার যে আকৃতি তার পরিবর্তন হয়ে লম্বাটে হয়ে যায়। আবার স্পার্মাটিডের গলগি বডি থেকে শুক্রাণুর মস্তক অংশে অ্যাক্রোজোম গঠিত হয়। আবার স্পার্মাটিডের দুটি সেন্ট্রিওল যুক্ত সেন্ট্রোজোমটি নিউক্লিয়াসের নিচে শুক্রাণুর গ্রীবা অঞ্চলে অবস্থান করে। নিউক্লিয়াসের পিছনে থাকা ডিস্টাল সেন্ট্রিওল থেকে পরিণত শুক্রাণুর লেজ গঠনকারী অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হয়। আবার দেখা যায় স্পার্মাটিডের মাইটোকন্ড্রিয়াগুলো শুক্রাণুর মধ্যাংশে সর্পিলাকারে বেষ্টন করে থাকে, একে বলে মাইটোকন্ড্রিয়াল সিদ। আর শেষে কিছুটা সাইটোপ্লাজমের পরিমাণ হ্রাস পায় এবং কিছুটা সাইটোপ্লাজম শুক্রাণুর মাইটোকন্ড্রিয়াল সিদকে ঘিরে অবস্থান করে। এইভাবে পরিণতি লাভের পর শুক্রাণুগুলি সার্টোলি কোষ ছেড়ে বেরিয়ে আসে। এই পদ্ধতিকে বলে স্পার্মিয়েশন। তাহলে বলো তো, স্পার্মিওজেনেসিস এবং স্পার্মিয়েশনের বেসিক পার্থক্যটা কি? স্পার্মিওজেনেসিস হলো পরিণত শুক্রাণুর গঠন প্রক্রিয়া, আর স্পার্মিয়েশন হলো পরিণত শুক্রাণুর সার্টোলি কোষ ছেড়ে সেমিনিফেরাস টিউবিউলে মুক্তির প্রক্রিয়া। এবার আমরা এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ার ধাপগুলো একে একে দেখে নেব। এবার তাহলে তোমরা খুব সহজেই এই ধাপগুলো মনে রাখতে পারবে। এবারে আমরা দেখব শুক্রাণু কোন পথে দেহের বাইরে নির্গত হয়। সেমিনিফেরাস টিউবিউলে উৎপন্ন হয়ে শুক্রাণু জালক শুক্রাশয় বা রেটিটেস্টিসে আসে। এরপর তা বহির্মুখী নালিকা দিয়ে আসে এপিডিডাইমিসে। সেখান থেকে এরা যায় শুক্রনালী বা ভাস ডিফারেন্সে। এরপর শুক্রাণু আসে নিক্ষেপণ নালীতে। এখানে শুক্রথলির ক্ষরণ শুক্রাণুর সাথে মিশ্রিত হয়। অবশেষে এই শুক্রাণু শিশ্নে অবস্থিত মূত্রজনন নালীর মাধ্যমে দেহের বাইরে নিক্ষেপিত হয়। এইভাবে পুরুষ দেহে পুংগ্যামেট বা শুক্রাণু গঠিত হয়, যা পরবর্তীকালে স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয়ে প্রথমে জাইগোট এবং পরে ভ্রূণ গঠন করে। ফলস্বরূপ তোমরা জানোই কি হয়, একটি শিশুর জন্ম হয়। আজ তাহলে আমরা এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া সম্বন্ধে ডিটেলসে জেনে নিলাম। এই স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু তৈরির পদ্ধতিটা আবার নিয়ন্ত্রিত হয় বেশ কিছু হরমোন দ্বারা। এখন আমরা সেটাই জানব যে ঠিক কোন কোন হরমোন কিভাবে এই স্পার্মাটোজেনেসিসকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষগুলি ক্ষরণ করে জিএনআরএইচ বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যা হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে অগ্রপিটুইটারিতে আসে। ফলে অগ্রপিটুইটারি উদ্দীপিত হয় এবং ক্ষরিত হয় দুটি হরমোন, আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আর এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই আইসিএসএইচ হরমোন শুক্রাশয়ের মধ্যে থাকা লেডিগের কোষকে উদ্দীপিত করে। এর ফলে ক্ষরিত হয় টেস্টোস্টেরন হরমোন। আর এফএসএইচ হরমোন সার্টোলি কোষকে উদ্দীপিত করে। ফলে ক্ষরিত হয় এবিপি
বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, যা অপরিণত স্পার্মাটিডের কাছে টেস্টোস্টেরন হরমোনের ঘনত্ব বৃদ্ধি করে এবং তাকে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত করে। কখনো যদি টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায়, তখন এই হরমোন ডিরেক্টলি বাধা দেয় অগ্রপিটুইটারিকে আইসিএসএইচ হরমোন ক্ষরণে এবং হাইপোথ্যালামাসকে জিএনআরএইচ হরমোন ক্ষরণে। ফলে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হ্রাস পায়। এইভাবেই রক্তে টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আবার রক্তে এফএসএইচ এর মাত্রা বেড়ে গেলে প্রয়োজনের থেকে বেশি শুক্রাণু উৎপন্ন হতে থাকে। এমন অবস্থায় সার্টোলি কোষ ইনহিবিন নামের একটি হরমোন ক্ষরণ করে, যা অগ্রপিটুইটারিকে এফএসএইচ এবং হাইপোথ্যালামাসকে জিএনআরএইচ ক্ষরণে বাধা দেয়। ফলে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া নিয়ন্ত্রিত হতে থাকে। তোমাদের এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা এই যে দেখলে, একটি হরমোন অন্য একটি হরমোনের ক্ষরণকে বাধা দিল, এই পদ্ধতিকেই বলা হয় নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এই নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের দ্বারাই পুরুষ দেহে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। তাহলে এই হরমোনগুলো দ্বারা শুক্রাণু তৈরির প্রসেসটা তোমাদের কাছে এখন নিশ্চয়ই ক্লিয়ার হলো।